এবং লাস্ট আপনারা জানেন, যারা পাকিস্তানের ইতিহাস এবং আলোচনা করছেন তারা সকলেই জানেন যে পাকিস্তানে এখন পর্যন্ত কোনো সরকার প্রধান তার পূর্ণ মেয়াদ পূরণ করতে পারেননি। এটা হয় কখনো সেনাবাহিনীর কারণে, অথবা কখনো আদালতের কারণে, অথবা কখনো সেনাবাহিনীর চাপে আদালতের রায়ের কারণে। সবসময় আদালত যে নিজে থেকে রায় দেয় এরকম নয়, বরং সেনাবাহিনীর চাপে অনেক সময় আদালত রায় দিতে বাধ্য। ইস্টাবলিশমেন্টের কথা বলতে গিয়ে আমরা সেনাবাহিনীর কথা বলছিলাম। সেনাবাহিনীর কথা বলতে গিয়ে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে সেনাবাহিনীর যে উত্থানগুলো ঘটেছে এগুলো যতটা সেনাবাহিনীর ইচ্ছায়, তার চেয়ে বেশি ছিল আমেরিকার প্ররোচনায় এবং শুরু থেকেই। যেমন প্রথম যিনি সেনাবাহিনী ক্ষমতা দখল করেন তিনি হচ্ছেন আইয়ুব খান। তার সময় 65 যুদ্ধ হয়, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। তারপরে যিনি ক্ষমতা দখল করেন তিনি জেনারেল ইয়াহিয়া খান। তার সময় বাংলাদেশের সাথে যে স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধ সংগঠিত হয়। তারপরে যিনি ক্ষমতা দখল করেন জেনারেল জিয়াউল হক, যিনি আমেরিকার পক্ষ হয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে ব্যবহার করেন এবং পাকিস্তান সেনাবাহিনী ও আইএসের সহযোগিতায় ওই যে ফাটা অঞ্চলের কথা বলছিলাম, ওই পুরো অঞ্চলকে প্রশিক্ষণের জায়গা বানিয়ে ফেলেন এবং মুজাহিদদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। তারপর আসেন জেনারেল মোশাররফ। জেনারেল মোশাররফকে ব্যবহার করা হয় আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সহযোগী হিসেবে বানিয়ে, পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগী বানিয়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীকে ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর উপর আমেরিকার প্রভাব এবং আমেরিকা কর্তৃক ব্যবহৃত হওয়ার নজির পাকিস্তান সেনাবাহিনীতে রয়েছে। এবং আজকেও ইমরান খানের পতনের পিছনে ইউক্রেন রাশিয়ার যে সম্পর্ক, ইউক্রেন রাশিয়ার যে সমস্যা এবং যে যুদ্ধ, এই যুদ্ধকেও মৌলিক কারণ হিসেবে ধরা হচ্ছে। এই জন্য যে ইমরান খানের দাবি অনুযায়ী আমেরিকার পক্ষ থেকে চিঠি দেওয়ার মাধ্যমে এবং আমেরিকার অর্থ, টাকা পয়সা, সম্পদ নিয়ে যারা ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য আছে তাদেরকে ক্রয় করার মাধ্যমে ইমরান খানের বিরুদ্ধে তাহরিকে আদামে এতেমাদ, নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব পেশ করা হয় এবং অনাস্থা প্রস্তাব সফল করা হয়। সম্পূর্ণটাই ইমরান খানের দাবি অনুযায়ী আমেরিকার প্ররোচনায় এবং আমেরিকার অর্থে। এবং কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ায় সফরে গেছিলেন, সেটা আমেরিকার পছন্দ হয়নি। এবং সাথে সাথে আমরা দেখেছি সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, যিনি আর্মি চিফ অফ স্টাফ, তিনি কিন্তু আমেরিকার পক্ষে এবং ইউক্রেনে মানবাধিকারের পক্ষে বাণী দিয়েছেন। সুতরাং এখানেও আমেরিকার সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এবং এখানে এটাও মনে রাখতে হবে, গত 3 বছর হয়তো আর্মির সাথে ইমরান খানের যে মধুর সম্পর্ক ছিল, সে মধুর সম্পর্ক হয়তো শেষের দিকে থাকেনি। যেহেতু ইমরান খানের বৈশিষ্ট্য স্বভাব প্রায় সবাই জানেন যে তিনি একগুঁয়ে স্বভাবের, যেটা তিনি সঠিক মনে করেন সেটার উপর তিনি অটল থাকার চেষ্টা করেন, কারোর কাছে মাথা নত করার স্বভাব তার নেই। সেই দৃষ্টিকোণ থেকে রাশিয়া এবং ইউক্রেনের বিষয়েও হয়তো তিনি সেনাবাহিনীর পরামর্শ গ্রহণ করেননি। এটা তার ভুল বলি, অথবা তার অটলতা বা তার আত্মমর্যাদা বা তার খুদ্দারি, আত্মসম্মান, স্বাধীন চেতা মনোভাব, যেটাই বলি না কেন, এটাও একটা বড় কারণ হিসেবে পেশ করা যায়। সুতরাং আমি সারমর্ম হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে, পাকিস্তানে শুধু ইমরান খান নয়, যেই ক্ষমতায় আসবে সে পাকিস্তানের এই সিস্টেমগত চ্যালেঞ্জের সামনে তাকে হাঁটু গেড়ে বসে যেতে হবে। এই সিস্টেমগত চ্যালেঞ্জকে ওভারকাম করে পুরো পাকিস্তান পরিচালনা করা প্রত্যেক শাসকের জন্য অনেক টাফ। এটার একমাত্র সমাধানের পথ কয়েকটি রয়েছে। তার মধ্যে একটি সমাধান হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, তথা যেমন আমেরিকাতে সারা দেশের জনগণ মিলে প্রেসিডেন্ট নির্বাচন করে, ঠিক সেরকম একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে জনগণের ভোটে এবং প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতা থাকবে। আইন প্রণেতা যারা হবে তারা অন্যরা হবে, কিন্তু আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রেসিডেন্ট স্বাধীন থাকবে সকল প্রদেশে এবং পুরো কেন্দ্রে। এইটা একটা সমাধান হতে পারে। এবং এই কারণেই মূলত পাকিস্তানে বেশিরভাগ ক্ষেত্রে সেনাবাহিনীর উত্থান ঘটেছে এবং সেনাবাহিনী ক্ষমতায় এসে প্রেসিডেন্টের পদ নিয়ে নিয়েছে। প্রেসিডেন্টের পদ নিয়ে দেশ পরিচালনা করতে তার জন্য সুবিধা হয়েছে। একদিকে সে আর্মির প্রধান, সুতরাং আর্মির থেকে কোনো বাধা নেই। দ্বিতীয়ত সে প্রেসিডেন্ট,
সুতরাং প্রেসিডেন্সিয়াল সিস্টেমে তার একক কর্তৃত্ব সকল জায়গায় চলবে, সুতরাং সে দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে। যেহেতু পাকিস্তানে দেশ পরিচালনার সিস্টেম অনেক অনেক জটিল, এই জন্য ত্যক্ত বিরক্ত হয়ে অনেক সময় আর্মিদেরকে দেখা গেছে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট পদ দখল করতে। এবার আসি পাকিস্তানের বাকি সিস্টেমগত জটিলতার দিকে। আমি প্রথমেই বলেছিলাম পাকিস্তানে 4টি প্রাদেশিক প্রদেশ আছে এবং 2টি আছে কেন্দ্রশাসিত অঞ্চল আর 2টি আছে স্বশাসিত অঞ্চল। প্রথমত 2টি স্বশাসিত অঞ্চলের দিকে যাই। একটা হচ্ছে গিলগিত বালতিস্তান আর একটা হচ্ছে আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর। গিলগিত বালতিস্তান পাকিস্তানের 5ম প্রদেশ নয়, আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরও পাকিস্তানের 5ম বা 6ষ্ঠ প্রদেশ নয়। এই জন্য ন্যাশনাল অ্যাসেম্বলিতে গিলগিত বালতিস্তানের সরাসরি কোনো প্রতিনিধিত্ব নাই, আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের সরাসরি কোনো প্রতিনিধিত্ব নাই। তাহলে প্রশ্ন আসে, গিলগিত বালতিস্তান এবং আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরকে পাকিস্তান কন্ট্রোল করে কীভাবে? আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর তাদের সংবিধান সম্পূর্ণরূপে আলাদা এবং তাদের ওখানে সম্পূর্ণরূপে ওজিরে আজমের পদ আছে, প্রাইম মিনিস্টারের পদ আছে, যেটা একটা দেশের থাকে। সেখানে কোনো মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়নি, বরং সরাসরি প্রাইম মিনিস্টারের পদ দেওয়া হয়েছে ওজিরে আজম। এবং পুরো পাকিস্তানের প্রত্যেক প্রদেশে যেমন আলাদা আলাদা হাইকোর্ট আছে, কিন্তু একটি কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট আছে। ঠিক তেমনি আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য নিজস্ব কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট আছে। আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের নিজস্ব পতাকা আছে, নিজস্ব জাতীয় সঙ্গীত আছে এবং নিজস্ব সংবিধান আছে। তাহলে আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর পাকিস্তানের অধীনে পরিচালিত হয় কিভাবে? পাকিস্তান আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরকে কোনো সময় নিজেদের প্রদেশের অন্তর্ভুক্ত করেনি এই ভয়ে যে যদি তারা আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরকে পাকিস্তানের প্রদেশের এবং গিলগিত বালতিস্তানকে একই কারণে তারা প্রদেশের অন্তর্ভুক্ত করেন। এই ভয়ে তারা প্রদেশের অন্তর্ভুক্ত করেনি যে যদি তারা গিলগিত বালতিস্তান এবং আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরকে পাকিস্তানের 5ম প্রদেশ বা 2টা আলাদা আলাদা প্রদেশ হিসেবে 5ম এবং 6ষ্ঠ প্রদেশ হিসেবে ঘোষণা করে, তাহলে ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর যেটা আছে, ইন্ডিয়ান ইলিগাল অকুপাইড কাশ্মীর IIOK যেটা আছে, সেটার উপর তাদের দাবি কমে যাবে, তথা তাদের মেনে নেওয়া হবে যে যেহেতু আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরকে আমরা 5ম প্রদেশ বলে ঘোষণা করছি বা গিলগিত বালতিস্তানকে 6ষ্ঠ প্রদেশ বলে ঘোষণা করছি, তার মানে আমরা ইন্ডিয়ান যে অকুপাইড কাশ্মীর আছে সেটার উপর দাবি ছেড়ে দিচ্ছি। এরকম পরিবেশ যেন তৈরি না হয়, বরং ততক্ষণ পর্যন্ত এটাকে 5ম প্রদেশ বা 6ষ্ঠ প্রদেশ করা হবে না যতক্ষণ না ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর তথা ইন্ডিয়ান অধিকৃত যে কাশ্মীর, সেই কাশ্মীর পাকিস্তানের হাতে আসে। এই অপেক্ষায় তারা এটাকে সরাসরি প্রদেশ হিসেবে ঘোষণা করেনি। তাহলে পরিচালিত হয় কিভাবে? আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা তো আমি বললাম, তবে গিলগিত বালতিস্তানে ওজিরে আজম বা আলাদা সংবিধান বা আলাদা জাতীয় সঙ্গীত নাই, বরং গিলগিত বালতিস্তানে জাতীয় সঙ্গীত পাকিস্তানের জাতীয় সঙ্গীত, সংবিধান পাকিস্তানের সংবিধান। গিলগিত বালতিস্তানে মুখ্যমন্ত্রী নির্ধারণ করা হয়। তবে গিলগিত বালতিস্তান এবং আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর উভয়ের সাথে পাকিস্তান সম্পর্ক পরিচালনা করে মূলত চুক্তিভিত্তিক এবং প্রত্যেকের সাথে আলাদা কাউন্সিল আছে। গিলগিত কাউন্সিল আছে, ঠিক তেমন আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর কাউন্সিল আছে। তাদের ন্যাশনাল যে অ্যাসেম্বলি তথা আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ন্যাশনাল অ্যাসেম্বলি, এই ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও একটা আলাদা কাউন্সিল তৈরি করা আছে। সেই কাউন্সিলের যিনি চেয়ারম্যান, উনি হচ্ছেন পুরো পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি ওই কাউন্সিলের চেয়ারম্যান হবেন। এবং ওই কাউন্সিলের আরেকজন সদস্য হবে যিনি আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রধানমন্ত্রী হবেন, প্রাইম মিনিস্টার হবেন, তিনি ওই কাউন্সিলের সদস্য হবেন। এবং 6 জন সদস্য থাকবে পাকিস্তান থেকে আর 6 জন সদস্য থাকবে আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে। এইভাবে গিলগিত বালতিস্তানেরও কাউন্সিল আছে, সেই কাউন্সিলও চেয়ারম্যান হন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং গিলগিত বালতিস্তানের মুখ্যমন্ত্রী হন সেই কাউন্সিলের সদস্য। এবং গিলগিত বালতিস্তানের যে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদের পক্ষ থেকে 6 জন প্রতিনিধি থাকে আর পুরো পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে 6 জন প্রতিনিধি থাকে। এই কাউন্সিলের মাধ্যমে মূলত পাকিস্তানের সাথে সম্পর্ক নির্ধারিত হয়, অর্থনৈতিক আদান প্রদান লেনদেন নির্ধারিত হয়। তাহলে এটাও একটা পাকিস্তানের জটিল দিক, আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর এবং গিলগিত বালতিস্তান। যদিও ইমরান খানের সরকার চেষ্টা করেছিল গিলগিত বালতিস্তানকে পাকিস্তানের 5ম প্রদেশ হিসেবে গণ্য করার, এবং আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে এক চুক্তির মাধ্যমে গিলগিত বালতিস্তানকে আলাদা করে নেওয়া হয়। এবং গিলগিত বালতিস্তানকে এই কারণে আলাদা করে নেওয়া হয় যে কোনোদিন যদি ইন্ডিয়া দাবিও করে এবং যদি দখলও করে ফেলে, তাহলে আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর হয়তো ইন্ডিয়া নিয়ে নিতে পারে, কিন্তু গিলগিত বালতিস্তান যেন না নিতে পারে, এই জন্য গিলগিত বালতিস্তানকে আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আলাদা করে দেওয়া হয় এবং পাকিস্তানের স্থায়ী অংশ হিসেবে গণ্য করা হয়। এবং এটাকে ওই বিতর্কের বাইরে রাখার চেষ্টা করে পাকিস্তান, যেটা কাশ্মীর কেন্দ্রিক বিতর্ক।
এটা পাকিস্তানের একটা কৌশল, যেন গিলগিত বালতিস্তান কাশ্মীর কেন্দ্রিক যে বিতর্ক, সেই বিতর্কের বাইরে থাকে। এবং সিপ্যাকের যে রাস্তায় গিলগিত বালতিস্তানের মধ্যে দিয়ে যায়। এই জন্য চায়নার পক্ষ থেকে চাপ আছে যেন গিলগিত বালতিস্তানকে পাকিস্তান সরকার তাদের পঞ্চম প্রদেশ হিসেবে গণ্য করে। এবার আমরা যাই পাকিস্তানের আর একটা কঠিন সিস্টেমগত যে কঠিন সমস্যা, সেটা হচ্ছে ফাটা। ফাটা মানে কি? ফাটাকে ইংরেজিতে বলা হয় ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস, তথা কেন্দ্রীয়ভাবে শাসিত গোত্রীয় অঞ্চল। এই ফাটাতে 7টা এজেন্সি আছে। এই 7টা এজেন্সির নাম হচ্ছে খাইবার এজেন্সি, বাজর এজেন্সি, মেহমান্দ এজেন্সি, কুররাম এজেন্সি, উত্তর ওয়াজিরিস্তান এজেন্সি, দক্ষিণ ওয়াজিরিস্তান এজেন্সি। এই ফাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম এলাকা পুরো পাকিস্তানের। এই জন্য ভয়ঙ্করতম যে এই ফাটাকে পৃথিবীর যাবতীয় আইন কানুন এবং সুযোগ সুবিধা থেকে ব্রিটিশরা বঞ্চিত রেখেছিল, এবং তারা এখানে একটা নিয়ম তৈরি করে গেছিল যেটার নাম হচ্ছে FCR, যেটাকে পাকিস্তানে বা ফাটাতে কালা কানুন, কালো নিয়ম হিসেবে গণ্য করা হয়। FCR এর নিয়ম থাকার কারণে এই পাহাড়ি অঞ্চলে বসবাসরত যে সমস্ত গোত্র আছে, তারা কোনো সময় কোনো বিচারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোথাও আবেদন করতে পারতো না। বরং জিরগা যে হুকুম জারি করত, সেই হুকুম তাদেরকে মেনে নিতে হতো, এবং একজন দোষ করলে সেই দোষ পুরো গোত্রের উপর চাপিয়ে দেওয়া হতো। এরকম কালা কানুন ফাটাতে ব্রিটিশরা চলে যাওয়ার পরেও পাকিস্তান আমলে চলতে থেকেছে। এবং এই ফাটাই হচ্ছে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড যে এরিয়া, পাহাড়ি কেন্দ্র কর্তৃক স্বশাসিত যে অঞ্চল, এটাকে কোনোদিন পাকিস্তানের যারা শাসক হয়েছে তারা কোনোদিন এটাকে আলাদা প্রদেশ হিসেবে মর্যাদা দেয়নি। এমনকি খাইবার পাখতুনখা যে প্রদেশ, তার সাথেও সংযুক্ত করেনি। কি জন্য? এটা ছিল সকল 2 নাম্বার ইল্লিগাল কাজের গেট পাস। আপনি এক প্রকার বলতে পারেন ভাড়াটে বাহিনী হিসেবে ব্যবহৃত হতো ফাটার মানুষরা। যখন আমেরিকার প্রয়োজন হয়েছে ভাড়াটে হিসেবে ব্যবহার করার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, তখন তারা ফাটার মানুষকে কাজে লাগিয়েছে। সকল আল কায়দা বলেন, তাদের ট্রেনিং বলেন, যত জেহাদি গ্রুপ আছে সবগুলোর ট্রেনিং বলেন, সব এখানে। আমেরিকার পক্ষ থেকে যত ড্রোন হামলা বলেন, সব ড্রোন হামলা এই ফাটাই। এবং ফাটাই যে কত গ্রুপ, কত মিলিটেন্ট এজেন্সি, কত বিদ্রোহী গ্রুপ, কত অস্ত্রধারী গ্রুপ, কত জেহাদিস্ট গ্রুপ আছে, তার উপর আলোচনা করলে আরও 1-2 ঘন্টার আলোচনা করা যাবে, এবং আমি করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু যেহেতু এটা আজকে আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান পরিচালনার সিস্টেমগত জটিলতা দেখানো। তাহলে ফাটা কোনো প্রদেশ নয়, আবার ফাটা হচ্ছে সকল ইল্লিগাল কাজের রাস্তা। এবং ফাটাকে কন্ট্রোল করা পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল লাস্ট টার্মে, শেষের দিকে। এবং যেহেতু এটাকে পাকিস্তানিরাই ইউজ করেছে যুদ্ধ বিগ্রহ এবং অস্ত্র আমদানির হাব হিসেবে, সেহেতু যখন তারা এটাকে পরবর্তীতে কন্ট্রোল করতে চেয়েছে আর পারেনি। এই জন্য অপারেশন জারবে আজবের মতো ভয়ঙ্করতম অপারেশন চালিয়ে এবং পুরো পাহাড়ি সীমান্তে তার লাগানোর মাধ্যমে, কাটা তারের বেড়া লাগানোর মাধ্যমে এই অঞ্চলকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ 2018 সালে ফাটাকে খাইবার পাখতুনখা প্রদেশের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এবং এর পিছনে বিশাল অবদান ছিল সেনাবাহিনীর। এবং এখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আজকের যে মাওলানা ফজলুর রহমান, তিনি যে বিভিন্ন সময় পাকিস্তানের স্বার্থ বিরোধী অবস্থান গ্রহণ করেছেন, যদিও এটা বললে অনেকে আমার উপর রাগ করবেন, তারপর আমার বিশ্লেষণ যে তিনি বিভিন্ন সময় যে পাকিস্তানের স্বার্থবিরোধী অবস্থান গ্রহণ করেছেন, সেটার দিকে আমি আলোচনা সংক্ষিপ্ত আকারে হলেও করব। কিন্তু তার একটা প্রমাণ হচ্ছে এইটা, যখন ফাটাকে, এই পাহাড়ি অঞ্চলকে যখন খাইবার পাখতুনখা প্রদেশের অন্তর্ভুক্ত করার বিল ন্যাশনাল অ্যাসেম্বলিতে পেশ করা হয়, তখন একমাত্র যারা এটাতে ভোট দান থেকে বিরত থেকেছিল তার মধ্যে একজন ছিলেন মাওলানা ফজলুর রহমান। এটার থেকে বোঝা যায় যে পাকিস্তানের যে জাতীয় স্বার্থ, সেটার ক্ষেত্রে ফজলুর রহমানের অবদান বিপরীতমুখী বা বিরোধী। তো এইটা পাকিস্তানের একটা সিস্টেমগত চ্যালেঞ্জ। এবং সর্বশেষ সিস্টেমগত চ্যালেঞ্জ আমরা যদি বলি, 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট। আপনি এস্টাবলিশমেন্ট এই শব্দটা পাকিস্তানের রাজনীতিতে প্রচুর পরিমাণে শুনতে পাবেন। যারা পাকিস্তানের তাজজিয়াকার আছে, পাকিস্তানের যারা বিশ্লেষক আছেন, তাদের মুখে এস্টাবলিশমেন্ট নামটা অনেক শোনা যায়। এস্টাবলিশমেন্ট বলতে 2টা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। একটি প্রতিষ্ঠান হচ্ছে আর্মি বা সেনাবাহিনীর প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে আদালত, উচ্চ আদালত যে সুপ্রিম কোর্ট, সেই প্রতিষ্ঠান। আর্মি পাকিস্তানে সবসময়
তাদের যেমন উপকারিতা আছে, পাকিস্তানের উপর যেমন তাদের ইহসান আছে, দয়া আছে, ঠিক তেমন আর্মি অনেক বেশি ক্ষমতার অধিকারী হওয়ার কারণে সুষ্ঠু এবং সঠিকভাবে পাকিস্তানে গণতন্ত্র কোনো সময় প্রতিষ্ঠিত হতে পারেনি এবং কোনো সরকার ব্যবস্থা কোনো সময় সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে পাকিস্তানের সিস্টেমগত চ্যালেঞ্জ, পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করে পাকিস্তান পরিচালনা করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো একজন শাসক মুখোমুখি হয়, তার শেষ 3 নম্বর চ্যালেঞ্জ যেটা আমি আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে সেনাবাহিনীর চ্যালেঞ্জ এবং আদালতের চ্যালেঞ্জ। এবং আদালতও পাকিস্তানে অনেক শক্তিশালী এবং অনেক স্বাধীন। পাকিস্তানের সিস্টেমের জটিলতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। যেমন আমি যদি বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই, তাহলে বাংলাদেশে এক ভাষা, এক গোত্র, এক জাতিগোষ্ঠী মানুষ আমরা বসবাস করি। এখানে সেরকম আলাদা কোনো গোত্র বা আলাদা কোনো ভাষার মানুষ বসবাস করে না। এবং আমাদের দেশে কোনো প্রাদেশিক সিস্টেম নাই, বরং একটাই কেন্দ্রীয় সিস্টেম। এই দিক থেকে আমাদের দেশের যে শাসক হন না কেন, তিনি অনেক সুফল ভোগ করেন। তাকে কার্যক্রম পরিচালনা করতে কোনো প্রকার বাধাগ্রস্ত হতে হয় না। কিন্তু পাকিস্তান এই দিক থেকে অনেক ব্যতিক্রম। যেমন পাকিস্তানের যদি সবচেয়ে বড় প্রদেশের কথা বলি, তাহলে সেটা হচ্ছে বেলুচিস্তান আয়তনের দিক থেকে, অথচ বেলুচিস্তানে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম। তো যেহেতু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম, সেহেতু বেলুচিস্তানের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হবে সবচেয়ে কম, অথচ বেলুচিস্তান আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। আবার পাঞ্জাব প্রদেশ আয়তনের দিক থেকে বেলুচিস্তানের চেয়ে ছোট হলেও পাঞ্জাবে প্রায় 11 কোটি মানুষের বসবাস, তথা পাকিস্তানের প্রায় অর্ধেক মানুষের বসবাস পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হবে সবচেয়ে বেশি, ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাঞ্জাবের প্রতিনিধিত্ব হবে সবচেয়ে বেশি, এবং আছেও তাই। পাশাপাশি যে 4টি প্রদেশ আছে, এই 4টি প্রদেশের মানুষের তারা নৃতাত্ত্বিক দিক থেকে আলাদা, আলাদা গোষ্ঠী, আলাদা জাতি এবং আলাদা ভাষার মানুষ। যেমন আমরা যদি পাঞ্জাবের কথা বলি, তাহলে পাঞ্জাব মূলত ইন্ডিয়ার পাঞ্জাব থেকে আলাদা হয়ে পাকিস্তানের সাথে সংযুক্ত হয়েছিল। তো ইন্ডিয়ার যারা পাঞ্জাব এবং পাকিস্তানিদের যারা পাঞ্জাব, এই পাঞ্জাবিদের জাতি, গোষ্ঠী, ভাষা নৃতাত্ত্বিক দিক থেকে একই। ঠিক আমরা যদি বালুচিদের কথা বলি, বেলুচিস্তান, তাদের ভাষা, তাদের চেহারা, তাদের কৃষ্টি কালচার সম্পূর্ণরূপে আলাদা। ঠিক খাইবার পাখতুনখোয়া যেটা প্রদেশ পাকিস্তানের, খাইবার পাখতুনখোয়ার যদি কথা বলি, তাহলে খাইবার পাখতুনখোয়াতে যারা বসবাস করে তারা হচ্ছে পাশতুন। যেগুলো প্রদেশ আছে তার মধ্যে পাঞ্জাব প্রদেশের রাজধানী হচ্ছে লাহোর, এবং পাঞ্জাবিরা প্রায় 10 থেকে 11 কোটি জনসংখ্যার অধিকারী সম্পূর্ণ পাকিস্তানে। এই জন্য পাঞ্জাবের প্রতিনিধিত্ব পুরো পাকিস্তানে সবচেয়ে বেশি, এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতেও পাঞ্জাব প্রদেশের সিট সবচেয়ে বেশি। পাঞ্জাব প্রদেশের প্রায় 173টি সিট রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে। পাঞ্জাব মূলত ইন্ডিয়ার পাঞ্জাব থেকে আলাদা হয়ে পাকিস্তানের পাঞ্জাব তৈরি হয়েছে। তো ইন্ডিয়ার যারা পাঞ্জাব, তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, পাকিস্তানি যেখানে পাঞ্জাব, তাদের সংস্কৃতি, ভাষা একই, তারা একই জাতিগোষ্ঠীর। তাদের মূল ভাষা হচ্ছে পাঞ্জাবিতে তারা কথাবার্তা বলে। এবং দ্বিতীয় যে প্রদেশ আমরা আলোচনায় নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, কিন্তু জনগণের বসতির দিক থেকে সবচেয়ে কম বসতি বেলুচিস্তানে। যেহেতু বেলুচিস্তানের বসতি আবাদি সবচেয়ে কম, এই জন্য ন্যাশনাল অ্যাসেম্বলিতে বেলুচিস্তানের প্রতিনিধিত্ব সবচেয়ে কম। বেলুচিস্তানের রাজধানী হচ্ছে কোয়েটা। বেলুচিস্তান গ্যাস সমৃদ্ধ একটি অঞ্চল, এবং পাকিস্তানের বর্তমান যে সিপ্যাক প্রজেক্ট, যেটা চায়নার সাথে সংযুক্ত আকারে তৈরি করা হচ্ছে, এবং গোয়াদার বন্দর থেকে চায়নায় যাবতীয় মালামাল আদান প্রদান, রপ্তানি এবং আমদানির ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার জন্য পাকিস্তানের গিলগিত বালতিস্তান হয়ে বেলুচিস্তান পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় সিপ্যাক। এই সিপ্যাকটা বেলুচিস্তানের মধ্যে দিয়ে গেছে, এবং এটার সাথে পাকিস্তানের অর্থনীতির বিশাল একটা অংশ জড়িত। এই জন্য বেলুচিস্তানের ভূমিকাও পাকিস্তানের অর্থনীতিতে অনেক বেশি। তো বেলুচিস্তানিরা তারা নৃতাত্ত্বিকভাবে বালুচ
জাতিগোষ্ঠীর অংশ, এবং এই বালুচ জাতিগোষ্ঠী ইরানেও বসবাস করে অনেকাংশে, এবং পাকিস্তানেও বসবাস করে। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, কৃষ্টি কালচার সম্পূর্ণরূপে আলাদা। তৃতীয় আরেকটি প্রদেশ আমরা আলোচনা করতে পারি, সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশের রাজধানী হচ্ছে করাচি। করাচি পাকিস্তানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর করাচিতে অবস্থিত, বিন কাসেম বন্দর এবং করাচি বন্দর। এবং করাচি পাকিস্তানের সবচেয়ে বড় বিজনেস হাব, অর্থনৈতিক রাজধানী বলা যায় করাচিকে। এই জন্য সিন্ধু প্রদেশ পাকিস্তানের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে সমুদ্রের সাথে সিন্ধু প্রদেশের কানেক্টিভিটির কারণে। সিন্ধু সভ্যতাও বহু প্রাচীন এবং বহু পুরাতন সভ্যতা। ঐতিহাসিকদের দাবি অনুযায়ী ৮,০০০ বছরের পুরাতন সভ্যতা। মহেঞ্জোদারো যে পুরাতন সভ্যতা, ইন্দুস ভ্যালির যে সভ্যতা, এটা মূলত সিন্ধু নদী এবং তার আশেপাশে গড়ে ওঠা সেই প্রাচীন সভ্যতা, যাদের ভাষা, যাদের সংস্কৃতি, যাদের কৃষ্টি কালচার সম্পূর্ণরূপে আলাদা। চতুর্থ প্রদেশ হচ্ছে খাইবার পাখতুনখা। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট প্রদেশ খাইবার পাখতুনখা। খাইবার পাখতুনখার রাজধানী হচ্ছে পেশাওয়ার। খাইবার পাস থেকে খাইবার নাম এবং পশতুন থেকে পাখতুন নাম। পশতুনরা এখানে বসবাস করে। আফগানিস্তানে যে পশতুনদের বসবাস, যাদেরকে আমরা তালেবান বলে জানি, আফগানিস্তানের তালেবানেরা যে পশতুন নৃতাত্ত্বিক গোষ্ঠীর অংশ, খাইবার পাখতুনখায় বসবাসরত যে সমস্ত মানুষ রয়েছে তারা সেই পশতুন গোত্রের অংশ, কিন্তু তাদেরকে আরেকটি নামে পাখতুন ডাকা হয়। এটা মূলত উচ্চারণ ভেদে। পশতুন যে ভাষা আছে, পশতু যে ভাষা আছে, এই পশতু ভাষা যারা শিন লেহজায় উচ্চারণ করে তারা তাদেরকে পশতুন বলে, আর যারা খা লেহজায় উচ্চারণ করে তাদেরকে পাখতুন বলা হয়। এবং আমরা যাদেরকে পাঠান বলে জানি, সে পাঠানও মূলত এই পশতুন এবং পাখতুনদেরকে আমরা পাঠান বলি। আবার আমরা যাদেরকে আফগান বলে জানি, এই আফগান মূলত তারাই। সুতরাং আফগান বলি, পশতুন বলি, পাখতুন বলি, পাঠান বলি, এটা হচ্ছে সেই নৃতাত্ত্বিক গোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীর অংশ। এই গেল মোটামুটি পাকিস্তানের 4টা প্রদেশের কথা। এবার আসি পাকিস্তানের সিস্টেম জটিলতা। প্রথমত প্রাদেশিক সিস্টেম জটিলতার দিকে যাই। যেহেতু পাকিস্তানের একটি প্রদেশ ছিল বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান, তো পূর্ব পাকিস্তানের 1970 সালের নির্বাচনে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা মূলত পাকিস্তান সিস্টেমের জটিলতা থেকেই তৈরি হয়েছে, এবং সেই সমস্যা থেকেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সমস্যা আজও পাকিস্তানে রয়ে গেছে। কি সেই সমস্যা? আমি আপনাদেরকে বলছি। 1970 সালে যখন নির্বাচন হয়, পূর্ব পাকিস্তানে যেহেতু আবাদি বেশি, জনসংখ্যা বেশি, এই জন্য পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল বেশি। প্রায় 169টি আসন নির্ধারিত ছিল পূর্ব পাকিস্তানের জন্য, আর 144টি আসন নির্ধারিত ছিল পশ্চিম পাকিস্তানের জন্য, যেহেতু পশ্চিম পাকিস্তানে আবাদের সংখ্যা কম। 169টি আসনের মধ্যে 167টি আসনে বিজয় লাভ করে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের 167টা আসন পুরোটাই পূর্ব পাকিস্তান কেন্দ্রিক। আর পশ্চিম পাকিস্তানে 144টি আসনের মধ্যে 88টি আসন পায় জুলফিকার আলী ভুট্টোর দল। তাহলে জুলফিকার আলী ভুট্টোর দল এবং আওয়ামী লীগ এক দেশের মধ্যে তাদের যে বিজয়, যে সংখ্যাগরিষ্ঠতা, এটা প্রদেশ ভিত্তিক ভাগ হয়ে যায়। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি না। তথা আওয়ামী লীগ যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এটা শুধু পূর্ব পাকিস্তান প্রদেশের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, পশ্চিম পাকিস্তানে অর্জন করতে পারেনি। আবার জুলফিকার আলী ভুট্টোর দল যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেটা শুধু পশ্চিম পাকিস্তানে অর্জন করে, পূর্ব পাকিস্তানে অর্জন করতে পারেনি। এই সমস্যা আজও পাকিস্তানে রয়ে গেছে। আজকেও পাকিস্তানের যে দলগুলো রয়েছে, এগুলো প্রদেশ ভিত্তিক দল। যেমন আপনি যদি নওয়াজ শরীফের দলের কথা বলেন, যেটা মুসলিম লীগ নুন বলা হয়, এটা মূলত পাঞ্জাব কেন্দ্রিক। তাদের যত সংখ্যাগরিষ্ঠতা পুরোটা আসে পাঞ্জাব প্রদেশ থেকে। আবার আসিফ আলী জারদারি, বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোর দল যদি বলেন, তাহলে সেটা সিন্ধু প্রদেশ কেন্দ্রিক। তাদের যত সংখ্যাগরিষ্ঠতা, যত আসন, সেটা পুরোটাই তারা সিন্ধু প্রদেশ থেকে পায়। তথা আজকেও পাকিস্তানে কোনো দল নেই যেই দল প্রদেশের বাইরে গিয়ে গোটা দেশের সকল প্রদেশে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। ঠিক একই সমস্যা ছিল 1970 সালে। যদি বাংলাদেশের আওয়ামী লীগ তথা শেখ মুজিবুর রহমানের অধীনস্থ আওয়ামী লীগ যদি গোটা পাকিস্তানের সকল রাজ্যে সমানভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করত, তাহলে পাকিস্তানিদের দৃষ্টিতে পাকিস্তান ভাঙত না। অথবা জুলফিকার আলী ভুট্টোর দল যদি প্রদেশ ভিত্তিক আলাদা না হয়ে সম্পূর্ণ পাকিস্তানের সকল প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করত,
তবুও পাকিস্তান ভাঙত না। তাহলে 1970 সালে যে সিস্টেমগত জটিলতা পাকিস্তানের ভাগ্যে লিখিত ছিল, মুকদ্দারে লিখিত ছিল, ওই সিস্টেমগত জটিলতা আজও পাকিস্তানের ভাগ্যে লিখিত আছে। তখন যেমন পাঞ্জাবিরা নিজেদের প্রাধান্য ধরে রাখতে চাইতো, আজকেও পাকিস্তানে পাঞ্জাবিদের প্রাধান্য সবচেয়ে বেশি, যার ফলশ্রুতিতে অন্যান্য স্টেট হীনম্মন্যতায় ভোগে। যদিও সেটা কাটিয়ে ওঠার অনেক চেষ্টা এবং পরিশ্রম করা হয়েছে, যেগুলোর কারণে সিস্টেম আরও জটিল হয়েছে, সেই বিষয়গুলোর দিকেও আমি ইঙ্গিত দিব ইনশাল্লাহ। তাহলে এখান থেকে একটা জিনিস আমি সারমর্ম হিসেবে পেশ করতে চাই। সেই সারমর্মটা হচ্ছে, প্রদেশ ভিত্তিক প্রতিনিধিত্বের যে সিস্টেম ন্যাশনাল অ্যাসেম্বলিতে, এই প্রতিনিধিত্বের সিস্টেমে আবাদির যে প্রভাব, এই আবাদির প্রভাবের কারণে বিশেষ জাতি এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রাধান্য একটি দেশের সকল ক্ষেত্রে তৈরি হচ্ছে, যার ফলশ্রুতিতে অন্য প্রদেশের জাতিগোষ্ঠীরা হীনম্মন্যতায় ভুগতেছে। দ্বিতীয়ত, কোনো দল এমন পাওয়া যাচ্ছে না যেই দল এককভাবে সমগ্র দেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সেটা 1970 সালেও পাওয়া যায়নি এবং আজকেও পাওয়া যাচ্ছে না। এবার আসি প্রাদেশিক এই সংকটগুলো কাটিয়ে ওঠার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হচ্ছে পাকিস্তানকে বাইক্যামেরাল তথা 2 হাউস বিশিষ্ট সংসদে পরিণত করা হয়, যার আপার হাউসকে বলা হয় সিনেট এবং নিম্ন হাউসকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি। এবং ন্যাশনাল অ্যাসেম্বলির যে সিটগুলো, MNA যারা মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসেন এবং এটা আবাদির ভিত্তিতে সিট তৈরি করা হয়। মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং আবাদির ভিত্তিতে, জনগণের বসবাসের ভিত্তিতে সিট নির্ধারিত হয়। সেই হিসেবে আমি আগেই বলেছি, পাঞ্জাবের প্রতিনিধিত্বের সংখ্যা ন্যাশনাল অ্যাসেম্বলিতে সবচেয়ে বেশি। পুরো ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যের অর্ধেক হচ্ছে পাঞ্জাব প্রদেশের জন্য। প্রত্যেক প্রদেশের নিজস্ব আলাদা আলাদা সংসদ আছে এবং প্রত্যেক প্রদেশের যারা প্রধান হন তাদেরকে ওজিরে আলা বলা হয়, যেটাকে আমরা চিফ মিনিস্টার বলছি, বা ভারতে যেটাকে মুখ্যমন্ত্রী বলা হচ্ছে। ওজিরে আলা প্রত্যেক প্রদেশে হয় এবং প্রত্যেক প্রদেশের যে সংসদ থাকে তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট তথা MP বলা হয়। এবং প্রত্যেক প্রদেশের যারা মেম্বার অফ পার্লামেন্ট হন তারাও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং পাকিস্তানের জনগণের মধ্যে এটাকে ছোট ভোট এবং বড় ভোট হিসেবে গণ্য করা হয়। তথা মেম্বার অফ পার্লামেন্ট যেটা প্রাদেশিক পার্লামেন্টের সদস্য, সেটাকে তারা ছোট ভোট বলে আঞ্চলিক স্থানীয় ভাষায়। আর যেটা মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি তথা ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা প্রতিনিধিত্ব করবে প্রদেশের পক্ষ থেকে, সে ভোটকে তারা বড় ভোট বলে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা আসেন তাদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারা মিলে ক্যাবিনেট বা উর্দুতে কাবিনা, বিফাকি হুকুমত তথা সংযুক্ত যে হুকুমা, সেই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন করে। এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের যিনি প্রধান হন তাদেরকে বলা হয় ওজিরে আজম। যেমন ইমরান খান ছিলেন ওজিরে আজম, যেটাকে আমরা ইংরেজিতে বলছি প্রাইম মিনিস্টার, বাংলায় বলছি প্রধানমন্ত্রী। এবং এই যে বিফাকি হুকুমত তথা কেন্দ্রীয় ফেডারেল যে হুকুমত, যে শাসক যারা কেন্দ্রীয় মন্ত্রী সভায় আসতেছেন, তাদের হাতে ক্ষমতা থাকে সীমিত এবং অনেক ক্ষমতা ভাগ করে দেওয়া আছে প্রদেশের যে মেম্বার অফ পার্লামেন্ট যারা, এবং প্রদেশে যারা বিজয়ী হচ্ছে, প্রদেশে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে এবং প্রদেশে যারা মন্ত্রী পরিষদ গঠন করছে। প্রত্যেক প্রদেশের আলাদা আলাদা মন্ত্রী পরিষদ থাকে, তাদের হাতেই থাকে শিক্ষার সিস্টেম, তাদের হাতে থাকে স্বাস্থ্যের সিস্টেম, স্থানীয় পুলিশ বিভাগ সম্পূর্ণরূপে তাদের হাতে থাকে। এবং কেন্দ্র তথা কেন্দ্রীয় যে বডি, কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ, তাদের হাতে শুধু অর্থনীতির বিষয়, কারেন্সি মুদ্রার বিষয়, সেনাবাহিনী এবং বিদেশের সাথে সম্পর্ক, এই জাতীয় কেন্দ্রীয় বিষয়গুলো তাদের হাতে থাকে। তথা ওজিরে আজম যদি কোনো ভালো সিদ্ধান্ত নেন শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, তিনি সকল প্রদেশে সেটা বাস্তবায়ন করতে পারবেন না। শুধু ওই প্রদেশই বাস্তবায়ন করতে পারবেন যেই প্রদেশে তার দল ওই প্রদেশে ভোটে জিতে ওই প্রদেশে সরকার গঠন করেছে, যেই প্রদেশে তার দল সরকার গঠন করেছে, শুধু সেই প্রদেশে তিনি সবকিছু বাস্তবায়ন করতে পারবেন। বাকি এই কেন্দ্রীয় যে মন্ত্রিসভা, তারা সামান্য কিছু অংশে শুধু তাদের ক্ষমতা রয়েছে, আর বাকি সবগুলো ক্ষমতা প্রাদেশিকদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। প্রদেশের সাথে কেন্দ্রের সম্পর্ক নির্ধারিত হয় গভর্নরদের মাধ্যমে।
প্রত্যেক প্রদেশে একটি করে গভর্নরের পদ আছে এবং গভর্নর নিযুক্ত করেন মূলত কেন্দ্রের যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা যাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে, প্রেসিডেন্ট হিসেবে ভোট দেয়, যাকে সদর বলা হয় উর্দুতে। এই সদর প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে সকল প্রদেশে একজন করে গভর্নর নিযুক্ত করে পাঠান। এই গভর্নরদের মাধ্যমে কেন্দ্রের সাথে প্রদেশের সম্পর্ক নির্ধারিত হয়। এবং যে উচ্চ পরিষদ আমি বললাম বাইক্যামেরাল তথা 2 হাউস বিশিষ্ট, এটা হচ্ছে নিম্ন হাউস ন্যাশনাল অ্যাসেম্বলি, আর এটার যেটা উচ্চ হাউস সেটাকে বলা হয় সিনেট। সিনেটের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সিনেট মূলত তৈরি করা হয়েছিল বাংলাদেশ ভেঙে যাওয়ার পরে, যেহেতু বাংলাদেশের একক সংখ্যাগরিষ্ঠতা পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের তৈরি হওয়ার কারণে আওয়ামী লীগ পুরো পাকিস্তানের ক্ষমতার দাবিদারে পরিণত হয়েছিল, কিন্তু পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানের যারা শাসক তারা এটা চাচ্ছিলেন না, যার ফলশ্রুতিতে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। তো এইরকম আন্দোলন যেন ভবিষ্যতে না হয় এবং সংসদে যেন প্রত্যেক প্রদেশের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, প্রত্যেক প্রদেশের সমান প্রতিনিধিত্ব, এই জন্যই মূলত বাংলাদেশ তৈরি হওয়ার পরে পাকিস্তানে সিনেট ব্যবস্থার প্রণয়ন হয় তথা 2 হাউস বিশিষ্ট সংসদ তৈরি করা হয়। এখানে প্রত্যেক প্রদেশের সমান সংখ্যক সদস্য প্রতিনিধিত্ব করেন সিনেটে, প্রত্যেক প্রদেশের পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য, যারা ওই প্রদেশের যারা মেম্বার অফ পার্লামেন্ট তাদের ভোটে নিযুক্ত হন। জনগণের সরাসরি ভোটে নয়, বরং প্রত্যেক প্রদেশের মেম্বার অফ পার্লামেন্টদের ভোটে প্রত্যেক প্রদেশের যে নির্ধারিত আসন সংখ্যা আছে সেই নির্ধারিত আসন সংখ্যায় সিনেটররা নির্বাচিত হন। এবং সিনেটরদের কোনো সময় সিনেট ভেঙে দেওয়া হয় না এবং সিনেট ভেঙে দেওয়ার কোনো নিয়ম পাকিস্তানে নেই, কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলি সদর চাইলে, প্রেসিডেন্ট চাইলে প্রাইম মিনিস্টার তথা ওজিরে আজমের পরামর্শে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিতে পারে। এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যদের মেয়াদ থাকে 5 বছর আর সিনেটরদের মেয়াদ থাকে 6 বছর। এবং সবসময় সিনেটে আসন সংখ্যা পূর্ণ থাকে, প্রতি 3 বছর পর পর অর্ধেক আসন সংখ্যা কমে যায় এবং পুনরায় সে অর্ধেক পূরণ করে দেওয়া হয়। এভাবে সবসময়ের জন্য সিনেট পূর্ণ থাকে। কোনো আইন যদি ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করতে চাওয়া হয় তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে 2/3 মেজরিটি, 2/3 প্রাধান্যের ফলে ভোট যদি পায় কোনো আইন, তবুও সে আইন ফাইনালাইজড বলে বিবেচিত হবে না যতক্ষণ না সেই আইনকে সিনেটে পেশ করা হয় এবং সিনেটরদের মধ্যেও 2/3 মেজরিটি পেয়ে সেই আইন অনুমতি পায়, ততক্ষণ পর্যন্ত ওই আইন পরিবর্তন করা এবং বাস্তবায়ন করা সম্ভব নয়। তথা এটাও পাকিস্তানের একটি সিস্টেমগত জটিলতা। কিন্তু এই প্রেসিডেন্ট পদটাই যদি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় তাহলে গণতান্ত্রিক যে সিস্টেম সেই সিস্টেমও রক্ষা হবে এবং দেশ পরিচালনায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোও কাটিয়ে ওঠা যাবে। অথবা আর একটা জিনিস ঘটতে হবে, যেটা ঘটা কঠিন তবে অসম্ভব নয়, সেটা হচ্ছে এমন একটি দলের প্রয়োজন যেই দলের সমান সংখ্যক জনপ্রিয়তা থাকবে সকল প্রদেশে, যেটা এখন ইমরান খান অর্জন করার পথে। সাধারণত পাকিস্তানে এরকম ঘটেনি পাকিস্তানের নির্বাচনের পর থেকে, যেটা 1970 সালের নির্বাচনেও বলেছি যে কোনো দল এককভাবে সকল প্রদেশে সমান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। এইটা ছাড়া পুরো পাকিস্তান স্বাধীনভাবে পরিচালনা করা সম্ভব নয় এবং আমার বিশ্বাস ইমরান খানও এই চ্যালেঞ্জ কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে এসে ফিরে গেছে এবং এই জন্যই সে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে সকল সদস্যকে পদত্যাগ দিতে বলেছে, কেননা সে বুঝে গেছে যে এই সিস্টেমে সে দেশ পরিচালনা করতে পারবে না। এবং সে বক্তব্যের মধ্যে স্বীকারও করেছে গত 3 বছর 3.5 বছর আমি অনেক কষ্টে দেশ পরিচালনা করেছি, অনেকের দ্বারা ব্ল্যাকমেইলড হতে হয়েছে, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি, আর এটা আসলে সম্ভব নয়। এই জন্য তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ দিয়ে একবারে বের হয়ে চলে গেছেন। তার একটাই ইচ্ছা, তিনি 2/3 মেজরিটি নিয়ে, 2/3 মেজরিটি নিয়ে পাকিস্তানের অ্যাসেম্বলিতে ফিরে আসবেন, যাতে স্বাধীনভাবে সকল প্রদেশে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে। এবং চাইলে তিনি যেন আইন সংশোধন করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিয়ে আসতে পারেন পাকিস্তানে, এটাও তার স্বপ্ন। এবং তার ইন্টারভিউ তিনি বলেছেন, অনেক আগের ইন্টারভিউ, যে তিনি পাকিস্তানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চান। এবং তিনি যেহেতু 3-3.5 বছরের অভিজ্ঞতায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তিনি ফিরে চলে গেছেন, সেহেতু তিনি যদি 2/3 মেজরিটি নিয়ে পাকিস্তানের অ্যাসেম্বলিতে আসতে পারেন, তা আমি বিশ্বাস করি তিনি অনেক দ্রুত পাকিস্তানের নিয়মকানুন পরিবর্তন করে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে পাকিস্তানকে নিয়ে যাবেন, যাতে স্বাধীনভাবে পুরো পাকিস্তানকে পরিচালনা করা যায়। এবং পাকিস্তানের অখণ্ডতার জন্য এটার খুবই প্রয়োজন। কেন খুব প্রয়োজন? এই যে প্রদেশ ভিত্তিক আলাদা আলাদা দল,
পাকিস্তান মুসলিম লীগ শুধু পাঞ্জাব কেন্দ্রিক, পিপলস পার্টি শুধু সিন্ধু কেন্দ্রিক, আবার বালুচ কেন্দ্রিক আওয়ামী বালুচ লীগ তারা শুধু বালুচ কেন্দ্রিক। এইভাবে যে আলাদা আলাদা প্রদেশ ভিত্তিক যে দল, যেমন আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ যেমন শুধু পূর্ব পাকিস্তান কেন্দ্রিক ছিল, এইভাবে যদি শুধু প্রদেশ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠ দল তৈরি হয় তাহলে পাকিস্তানের অখণ্ডতা হুমকির মুখে দেখা দেবে। তখন পাকিস্তানের অখণ্ডতা শুধু সেনাবাহিনী যুগ যুগ ধরে রক্ষা করে এসেছে, সেনাবাহিনীকে রক্ষা করতে হবে পুনরায় ক্ষমতা দখলের মাধ্যমে। কিন্তু কোনো নেতার যদি আবির্ভাব ঘটে যার পুরো পাকিস্তানে সমান সংখ্যক জনপ্রিয়তা থাকবে, যেমন মোহাম্মদ আলী জিন্নার পুরো পাকিস্তানে সমান সংখ্যক জনপ্রিয়তা ছিল, তাহলে পাকিস্তানের অখণ্ডতার জন্য সেনাবাহিনীকে আর ক্ষমতা দখলের প্রয়োজন হবে না, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা সম্ভব হবে এবং পাকিস্তান সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে ইমরান খান সেই লক্ষ্যেই ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ দিয়ে তিনি ফিরে গেছেন এবং এখন তার পাকিস্তানের জনপ্রিয়তা তুঙ্গে। এবং যদি ফেয়ার ইলেকশন হয়, সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত ইলেকশন হয়, তাহলে তিনি 2/3 মেজরিটি নিয়ে পাকিস্তান অ্যাসেম্বলিতে আসবেন এবং তিনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম বাস্তবায়ন করবেন যাতে সকল প্রদেশে সমানভাবে স্বাধীনভাবে তিনি কাজ করতে পারেন। এবার আমরা আসি পাকিস্তানের যে তেহরিকে ইনসাফ পার্টির যিনি প্রধান ইমরান খান, তার যে আইডিওলজি এবং তার সাথে পাকিস্তানের যে আইডিওলজি, এইটার একটু মিল আমি দাঁড় করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পাকিস্তান যে আইডিওলজির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, এটা যদি আমরা বাঙালিরা অনুভব করতে চাই তাহলে আমাদের এখন শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়া ছাড়া সরাসরি কানেক্টেড করতে পারবো এরকম কিছু আসলে আমাদের কাছে নেই। অসমাপ্ত আত্মজীবনী এটা অনেক বড় একটি সম্পদ বাংলাদেশের মুসলমানদের জন্য, যাতে বাংলাদেশের মুসলমানরা অনুভব করতে পারে যে এই দেশের আসল ইতিহাস এবং অতীত ইতিহাস কি। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে অখণ্ড ভারতে মুসলমানদের নিরাপত্তার সরিষা সমপরিমাণ নিশ্চয়তা নাই। তিনি এটা ওই বইয়ের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছেন। এবং হিন্দুদের কর্তৃক অত্যাচারিত নির্যাতিত হওয়ার লোমহর্ষক ঘটনাবলী শেখ মুজিবুর রহমান বর্ণনা করেছেন অসমাপ্ত আত্মজীবনীতে। এমনকি এরকম ঘটনাও তিনি লিখেছেন যে তিনি কোনো বাড়িতে প্রবেশ করার কারণে সেই তার বন্ধুর বাড়ি, তার বন্ধু হিন্দু ছিল, তাদের বাড়িতে প্রবেশ করার কারণে তার বন্ধু এসে তাকে বলেছে, বন্ধু তুই আমাদের বাড়িতে আর যাস নে, এই জন্য যে আমাদের বাড়িতে তুই যাওয়ার কারণে আমার আম্মা আমার আব্বা সবাই মিলে বাড়ি অপবিত্র হয়ে গেছে মনে করে পুরো বাড়ি ধৌত করে ফেলে এবং আমাকে দিয়েও ধোয়ায়। তো এই যে হিন্দু এক্সট্রিমিস্ট মানসিকতা এবং এটার যে ভয়ঙ্করতা এবং এটার যে ভয়াবহতা, এটা শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন। এবং কেন ওই সময় ভারত পাকিস্তানের মুসলমানদের জন্য, তখন তো আর পাকিস্তান ছিল না, ভারতের মুসলমানদের জন্য কেন ওই সময় ভারতের মুসলমানদের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল, সেটা তিনি অসমাপ্ত আত্মজীবনীতে বিস্তারিতভাবে লিখেছেন। তো পাকিস্তানের যে পাকিস্তান তৈরি করার যে আন্দোলন, এই আন্দোলনের যে আইডিওলজি, এটা আমাদের বুঝতে হলে আমরা বাংলাদেশের মুসলমানেরা যদি বুঝতে চাই, সেটার জন্য আমাদের অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। এবং সেখানে আরেকটু মজার জিনিস আপনারা পাবেন অসমাপ্ত আত্মজীবনীতে, যে পুরো আসাম, পুরো পশ্চিমবঙ্গ মূলত বাংলাদেশের অধীনে আসার কথা এবং পুরো বাংলাদেশ মিলে পাকিস্তানের অধীনে যাওয়ার কথা, কিন্তু সেখানে পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দের অবহেলা এবং ব্রিটিশ শাসকদের ছলচাতুরি কারণে আসাম বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি এবং পশ্চিমবঙ্গের এমন অনেক জেলাও বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই কথা অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখে গেছেন। যেমন তিনি মুর্শিদাবাদের উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেও যদি কলকাতাকে আলাদা করা হতো তাহলে শিয়ালকোট স্টেশন বাংলাদেশের মধ্যে পড়ত। এবং শেখ মুজিবুর রহমান কোনো মতেই কলকাতা ছাড়ার পক্ষে ছিলেন না। তিনি কঠিনভাবে দাবিদার ছিলেন যে কলকাতা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এবং তিনি আফসোস করে লিখেছেন যে সিলেট, আসামের একমাত্র যে জেলা সিলেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া তথা বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে পেরেছে, সেই সিলেট গণভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল। সেই গণভোটের প্রচারণার জন্য শেখ মুজিবুর রহমান সিলেটে গেছিলেন। তিনি আফসোস করে লিখেছেন যে আসামের একটি জেলা হচ্ছে করিমগঞ্জ, এই করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা গণভোটে অংশগ্রহণ করার পরেও করিমগঞ্জ জেলাকে সিলেটের অন্তর্ভুক্ত করে বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে দেওয়া হয়নি, বরং ভারতের অন্তর্ভুক্ত রেখে দেওয়া হয়েছে। তো এই এবং 1905 সালের যে বঙ্গভঙ্গ এবং 1911-র যে বঙ্গভঙ্গ রদ এবং সর্বদা বাংলাদেশের মুসলমানদের উপর হিন্দু জমিদারদের যে অত্যাচার, এবং শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন যখনই তিনি পাকিস্তান আন্দোলনের কথা বলতেন তখনই তিনি বক্তব্যের শুরুতে হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন
এবং তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন এবং ওয়াহাবি আন্দোলন তথা শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ ব্রিলভির যে জিহাদ আন্দোলন, এই জিহাদ আন্দোলনের ইতিহাস টানার মাধ্যমে তিনি পাকিস্তানের আন্দোলনের কথা বলতেন তথা আগের যে আন্দোলনগুলোর কথা শেখ মুজিবুর রহমান উল্লেখ করতেন। এই প্রত্যেকটা আন্দোলন হয়েছিল মুসলমানদের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য, যে মুসলমানেরা 500-600 বছর এই দেশের শাসক ছিল। তো মুসলমানেরা যেহেতু এই দেশের শাসক ছিল আর তাদের কাছ থেকেই যেহেতু ইংরেজরা ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, সেহেতু সবচেয়ে বেশি ব্যথা এবং সবচেয়ে বেশি কষ্ট মুসলমানদের ছিল। মুসলমানদের যেহেতু সবচেয়ে বেশি ব্যথা এবং সবচেয়ে বেশি কষ্ট ছিল, এই জন্য স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ছিল। আর মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্যই মুসলমানদেরকে যাবতীয় চাকরি বাকরি সবকিছু থেকে বঞ্চিত করে সকল চাকরি বাকরি শিক্ষা দীক্ষা হিন্দু এবং হিন্দু জমিদারদের কর্তৃক নিশ্চিত করা হতো। তথা 1947 সালে যখন পাকিস্তানের জন্ম হয় বা আজকের বাংলাদেশের জন্ম হয়, তখন আশ্চর্যজনক হলেও সত্য যে হিন্দুদেরকে লড়াই করা লেগেছে শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদেরকে লড়াই করতে হয়েছে একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে এবং একসাথে হিন্দুদের বিরুদ্ধে। এই উভয় শক্তির সাথে লড়াই করে আলাদা স্বাধীন বাংলাদেশ অর্জন করতে হয়েছে, আলাদা স্বাধীন পাকিস্তান অর্জন করতে হয়েছে, এবং অনেক রক্তের বিনিময়ে, অনেক শ্রমের বিনিময়ে। কিছুই ছিল না। শেখ মুজিবুর রহমান লিখেছেন, যখন কলকাতা ছেড়ে দিয়ে তারা ঢাকায় আসেন, তখন কলকাতা থেকে কিছুই আনা হয়নি, ফকির মিসকিন হিসেবে ঢাকায় যাত্রা শুরু হয়। এবং যখন পাঞ্জাব ছেড়ে দিয়ে পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবে যাওয়া হয়, তখন সব কিছু দিল্লির, সব কিছু দিল্লিতে মুসলমানদের বসবাস, ইতিহাস, ঐতিহ্য সব দিল্লি কেন্দ্রিক। দিল্লি ছেড়ে দিয়ে মুসলমানরা খালি হাতে ফকির এবং মিসকিন মহাজির হিসেবে পাকিস্তানে তাদেরকে সরকার ব্যবস্থা শুরু করতে হয়। একই অবস্থা ছিল বাংলাদেশের। তো এই যে ভয়ঙ্করতম কুরবানি, এই যে ভয়ঙ্করতম রক্ত, এবং শেখ মুজিবুর রহমান এটাও লিখেছেন যে দুর্ভিক্ষের কারণে পূর্ব পাকিস্তানে 1943-44 সালে অনেক হাজার হাজার মানুষ মারা গেছে, এবং এই দুর্ভিক্ষের সময় হিন্দুদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি, এটা ইতিহাস সাক্ষ্য। তো শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সহ আর যারা ছিলেন তৎকালীন নেতৃবৃন্দ, তারা সকলেই আলাদা মুসলমানদের রাষ্ট্রের জন্য যে আইডিওলজির চিন্তা করেছিলেন, সে আইডিওলজি ছিল ইসলাম এবং ধর্ম এবং মুসলিম কেন্দ্রিক আলাদা রাষ্ট্র। এবং এটা ইন্ডিয়া বা ভারতের মুসলমানদের জন্য সবচেয়ে আশ্চর্যের যে দীর্ঘ 190 বছরের কঠিন জুলুমের শাসন আমলের পরেও মুসলমানরা তাদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে, টিকিয়ে রাখতে পেরেছে, এবং সেই অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটেছে পাকিস্তানের মাধ্যমে, বাংলাদেশের মাধ্যমে। এটাই অঞ্চলের মুসলমানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় দয়া। 1937 সালে একটা নির্বাচন হয়েছিল। 1937 সালে বাংলাদেশে কৃষক প্রজা পার্টি তথা শেরে বাংলা একে ফজলুল হকের দল বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল মুসলিম লীগের চেয়েতে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মুসলিম লীগের চেয়েতে শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। পরবর্তীতে কৃষক প্রজা পার্টির সাথে অ্যালায়েন্স করে মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি একত্রিত হয়ে দল গঠন করে। কিন্তু 1946 সালে গোটা বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায় মুসলিম লীগ, এবং সকল মুসলমানদের জন্য যে ভোট নির্ধারিত ছিল সমগ্র ভারতে, সেগুলো তো মুসলিম লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পায়। এবং 1940 সালের যে লাহোর প্রস্তাব, সেটাও কিন্তু শেরে বাংলায় গিয়ে ফজলুল হক পেশ করেছিলেন। এখান থেকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 1946 সালে সারা ভারতের মুসলমানদের যে একতা, সে একতা নির্ধারিত হয়েছিল যে আইডিওলজির উপর ভিত্তি করে। বাংলাদেশের মুসলমানদের যে একতা, কৃষক শ্রমিক প্রজা পার্টি দিয়ে তারা 1937 সালে ভোট দিয়েছে, কিন্তু 1946-এ তারা সব ভোট মুসলিম লীগকে দিয়েছে। এই যে একতা, এই একতা যে আদর্শের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, ওই আদর্শই পাকিস্তানের একমাত্র রক্ষা কবচ। এবং ইমরান খান এটা ভালোভাবে অনুভব করতে পারার কারণে তিনি সর্বদা সে আইডিওলজির কথা বলতেন, এবং তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে সে আইডিওলজির দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। তিনি বলেছেন, আমাদের স্বাধীন খুদ মুখতার পাকিস্তান লাগবে, যেটার খারিজা পলিসি তথা পররাষ্ট্রনীতি নতজানু হবে না, কারো গোলাম হিসেবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে না, বরং স্বাধীনভাবে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ। তিনি তার বহু বক্তব্যে বলেছেন যে একজন আমেরিকার নাগরিক মারা গেলে যেই রকম হওয়ার কথা, একজন পাকিস্তানের নাগরিক মারা গেলে সেই রকমই হতে হবে। পাকিস্তানের নাগরিক এবং আমেরিকার নাগরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। ইংল্যান্ডের নাগরিক এবং পাকিস্তানের নাগরিকের মধ্যে মর্যাদাগত কোনো পার্থক্য নেই।
যেটা আমরা বলতে পারি যে একজন ভারতের নাগরিক যদি বাংলাদেশের সীমান্তে মারা যায় তাহলে যে রকম প্রতিক্রিয়া হবে, একজন বাংলাদেশের নাগরিক যদি ভারতের সীমান্তে মারা যায় তো ওই রকমই প্রতিক্রিয়া হতে হবে। তাহলে আমরা সঠিক আমাদের পররাষ্ট্রনীতি আছে এটা আমরা বুঝতে পারবো। এবং ইমরান খান বহু বক্তব্যে বলেছে যে পাকিস্তানিরা আধা আদমি, অর্ধেক মানুষ নন যে তাদেরকে ড্রোন হামলা করে হত্যা করা হবে। যেমনটা আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষরা কি অর্ধেক মানুষ যে তাদেরকে সীমান্তে হত্যা করা হবে এবং কোনো প্রকার প্রতিবাদ হবে না। তো এরকম স্বাধীন পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানের যে নজরিয়া, তথা আপনারা জানেন যে পাকিস্তানের একটা স্লোগান আছে যে পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, একটা স্লোগান আছে এবং এই স্লোগান সেই যুগ থেকে দেওয়া হতো। এবং লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে আজাদি, ছিনকে লেঙ্গে আজাদি, এই স্লোগান সেই কাল থেকেই দেওয়া হতো। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার কথাও ইমরান খান তার বহু বক্তব্যে স্পষ্টভাবে বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহর যে নজরিয়া, যে আইডিওলজি, এটা স্পষ্ট করার চেষ্টা করেছে। এবং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মাধ্যমে সে বক্তব্য শুরু করে এবং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের যে আইডিওলজি সেটাও স্পষ্ট করার চেষ্টা করেছে। এবং ইনসাফের ক্ষেত্রে ইমরান খান যে কয়েকটা থিওরি পেশ করেছে সেই থিওরিগুলোর অন্যতম হচ্ছে মানুষের মর্যাদা দিতে হবে তার মেরিটের উপর ভিত্তি করে, তথা যে যেখানে চাকরি পাবে কোনো কোটা ভিত্তিক নয় বরং মেরিট ভিত্তিক, মেধার উপর ভিত্তি করে চাকরি নিশ্চিত করতে হবে। এবং তার ইনসাফের আর একটা মাধ্যম হচ্ছে যে গরিব যারা মানুষ আছে, গরিব তবকা, তাদেরকে উপরে নিয়ে আসতে হবে। শুধু এলিট শ্রেণী ধনী হতে থাকবে এটা যেন না হয়, বরং গরিবেরাও যেন ধীরে ধীরে মূল স্রোতধারার অংশ হতে পারে। এবং এই জিনিসগুলো ইমরান খান তার কেপিকে তথা খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক শাসন গত ৬-৭ বছর থেকে চালিয়ে আসতেছে, সেগুলো সে সেখানে বাস্তবায়ন করেছে। এবং ইমরান খান সবসময় রিয়াসাতে মদিনার কথা বলে ফালাহি রিয়াসাতে মদিনা, তথা কল্যাণমূলক রাষ্ট্র হবে যেরকম কল্যাণমূলক রাষ্ট্র ছিল মদিনা। এবং মদিনার মতো কল্যাণমূলক রাষ্ট্র সে পাকিস্তানে তৈরি করতে চায়। কল্যাণমূলক রাষ্ট্র বলতে স্বাস্থ্যসেবা থাকবে, খাদ্যের নিশ্চয়তা থাকবে, শিক্ষার নিশ্চয়তা থাকবে, বস্ত্র অন্নের নিশ্চয়তা থাকবে, এটাই হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এবং স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়ার জন্য সেহাত কার্ড, এটা একটি ব্যতিক্রম উদ্যোগ ছিল ইমরান খানের, যে প্রত্যেক নাগরিকের কাছে সেহাত কার্ড থাকবে তথা স্বাস্থ্য কার্ড থাকবে, হেলথ কার্ড থাকবে, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, যেখানে সরকারের পক্ষ থেকে 5.5 বা 5 লাখ টাকার মতো টাকা থাকবে। এবং যে কোনো সরকারি হাসপাতালে ওই কার্ড নিয়ে গেলে ফ্রি মানুষ চিকিৎসা পাবে এবং ওই কার্ড থেকে টাকা কেটে নেওয়া হবে। যে কোনো মুহূর্তে যে কোনো বড় চিকিৎসার জন্য মানুষকে আর কারো দাঁড়িয়ে যেতে হবে না, বরং ওই কার্ডের মাধ্যমে দেশের সবচেয়ে গরিব মানুষও সরকারি হাসপাতালে গিয়ে তার অপারেশন করাতে পারবে, তার চিকিৎসা নিশ্চিত করতে পারবে, যেহেতু এই কার্ডে প্রায় 5 থেকে 5.5 লাখ টাকা আছে। তো এগুলো ছিল ইমরান খানের মূল আইডিওলজি, যেগুলো পাকিস্তানের যে প্রতিষ্ঠার আইডিওলজি, সেই প্রতিষ্ঠাকালীন আইডিওলজির সাথে অনেকটাই মিলে। এবং এই কারণে ইমরান খানের যে কবুলিয়ত, যে ইমরান খানের যে জনপ্রিয়তা, এটা মূলত তিনি আদর্শিক কারণে অর্জন করেছেন। নাহলে ইমরান খানের 3 বছরে জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি ছিল, ডলারের তুলনায় রুপিয়ার পতন ছিল অনেক বেশি, এবং পেট্রোলের দাম কন্ট্রোলের বাইরে ছিল। তারপরও মানুষ যেভাবে ইমরান খানকে সাপোর্ট করেছে সেটা মূলত ছিল আইডিওলজির কারণে, এই আদর্শের কারণে, এবং এখনও করছে মূলত এই আইডিওলজি এবং আদর্শের কারণে। এবং আমিও মনে করি যে পাকিস্তান যে আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সে আইডিওলজি এবং সে আদর্শের উপর অটল থাকাটাই পাকিস্তানের অখণ্ডতার জন্য জরুরি এবং পাকিস্তানের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জরুরি। আর অত্র ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়নার যে অঞ্চল, এই বিশাল অঞ্চলে সম্পর্কের ভারসাম্যতা রক্ষার জন্য, যেমন আমরা সার্কের কথা শুনতাম, এখন আর সার্ক নেই, তথা সম্পর্কের ভারসাম্যতা দক্ষিণ এশিয়া আর নেই, বরং দক্ষিণ এশিয়া এখন একটি দেশের একচ্ছত্র আধিপত্য চলছে। এই নির্দিষ্ট একটি দেশের একচ্ছত্র আধিপত্য প্রত্যেকটা দক্ষিণ এশিয়ার দেশের জন্য হুমকি স্বরূপ। নেপালের জন্য হুমকি, ভুটানের জন্য হুমকি, মালদ্বীপের জন্য হুমকি, শ্রীলঙ্কার জন্য হুমকি, বাংলাদেশের জন্য হুমকি, পাকিস্তানের জন্য হুমকি। কিন্তু যদি এখানে ক্ষমতার ভারসাম্য আমরা নির্ধারণ করতে চাই, তাহলে এখানে যেমন চায়নার মতো শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন রয়েছে, ঠিক শক্তিশালী পাকিস্তান তথা পারমাণবিক শক্তির অধিকারী শক্তিশালী পাকিস্তানের ভূমিকাও রয়েছে। যখন পাকিস্তান শক্তিশালী হবে তখন দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য থাকবে, যেই ক্ষমতার ভারসাম্যের সুফল দক্ষিণ এশিয়ার সকল ছোট দেশ পাবে, ভুটান পাবে, নেপাল পাবে, মালদ্বীপ পাবে, বাংলাদেশও পাবে। সুতরাং শক্তিশালী পাকিস্তান শুধু পাকিস্তানের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা ছোট দেশের জন্য প্রয়োজন এবং মুসলিম উম্মার জন্য প্রয়োজন। এই জন্য যে মুসলিম উম্মার একমাত্র পারমাণবিক শক্তি অধিকারী দেশ হচ্ছে পাকিস্তান। অতএব
আমি অন্তর থেকে কামনা করি যে ইমরান খান পুনরায় ক্ষমতায় আসুক, পাকিস্তানের এই কঠিন সিস্টেমকে চ্যালেঞ্জ করুক, পাকিস্তানের যে কঠিন সিস্টেম যেটার কারণে সে ক্ষমতায় টিকে থাকতে পারছিল না, এটাকে চ্যালেঞ্জ করে এগুলোকে সংশোধন করে পাকিস্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এটাও আমাদের একান্ত কাম্য। আর মাওলানা ফজলুর রহমানের মাথায় টুপি এবং মুখে দাড়ি দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, বরং তার বাবা মুফতি মাহমুদ সহ আর যারা আগের ছিলেন তারা মূলত কংগ্রেসপন্থী ছিলেন। কংগ্রেসপন্থী বলতে অখণ্ড ভারত যারা চায় তাদের অংশ। অখণ্ড ভারত যারা চেয়েছে তারা ভুল করেছে, আমি কথা বলবো না। যেমন মাওলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারত চাইতেন, মাওলানা হোসাইন আহমদ মাদানী অখণ্ড ভারত চাইতেন। এরকম আহলে হাদিসদের অনেক বড় বড় আলেম ওলামা ছিল যারা অখণ্ড ভারত চাইতেন। কিন্তু অখণ্ড ভারত যারা চাইতো তারা অবশ্যই পাকিস্তানের স্বার্থ বিরোধী। সুতরাং আমি এখানে আর কথা আগে বাড়াতে চাচ্ছি না। আমি আগেও একবার বলেছি পাকিস্তানের স্বার্থ বিরোধী কী জন্য, এবং এখনও ইঙ্গিতে বলে দিলাম কিভাবে তারা পাকিস্তানের স্বার্থ বিরোধী। এবং এই যে বাপদাদার আমল থেকে রেওয়ায়তি ভাবে যারা ক্ষমতায় চলে আসতেছে তাদের যে দুর্নীতি, এটা সকলের জানা। এবং এটাও সকলের জানা যে আগের যে সমস্ত প্রধানমন্ত্রী চলে গেছে, যাদের পতন হয়েছে তাদের বিভিন্ন দুর্নীতির কারণে হয়েছে, কিন্তু ইমরান খানের পতন দুর্নীতির কারণে হয়নি, এটাও সকলের জানা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিম দেশের কল্যাণ করুক এবং সকল মুসলিম দেশে সৎ শাসক প্রদান করুক এবং সকল মুসলিম দেশকে স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করার তৌফিক দান করুক। আমাদের বাংলাদেশকেও এবং আমাদের বাংলাদেশের সরকার প্রধানকেও স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করার তৌফিক দান করুক। দেখেন, পাকিস্তানের যে জটিল সিস্টেম সেই তুলনায় বাংলাদেশের সিস্টেম কিন্তু অনেক সহজ। এই জন্য বাংলাদেশের উন্নতিও করাও অনেক সহজ, কঠিন কিছু নয়। যেহেতু বাংলাদেশের সিস্টেমে এত জটিলতা নেই এবং বাংলাদেশে একই ভাষা একই গোত্রের মানুষ বসবাস করে, এই জন্য বাংলাদেশের সিস্টেম জটিলতা না থাকার কারণে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য থাকে, ক্ষমতার স্থায়িত্ব থাকে, স্ট্যাবিলিটি থাকে, স্থিতিশীলতা থাকে এবং বাংলাদেশের উন্নয়নও সম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিম দেশ, পাকিস্তান সহ প্রত্যেক মুসলিম দেশকে শক্তিশালী করুক এবং দক্ষিণ এশিয়ায় যারা নির্যাতিত মুসলমান আছে, কাশ্মীর সহ, রোহিঙ্গারা সহ, তাদেরকে সহযোগিতা করতে পারবে এরকম মুসলিম শাসক এই অঞ্চলে দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিল্লাহি ওয়াকিলা, আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর কারণ, আপনি আজকে যখন মাহমুদপুরে আছেন তখন মাহমুদপুরের স্থানীয় কোনো নেতা আপনাকে হেল্প করতে পারে। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ায় গেছি তখন ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের নেতা হয়তো আমাদেরকে হেল্প করতে পারে, তার কাছে আমরা সাহায্য নেওয়ার জন্য গেছি, কিন্তু সে আপনাকে এখানে হেল্প করতে পারবে না। অথবা বাংলাদেশের বাইরে বের হয়ে যান, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আপনাকে আমেরিকাতে কোনো হেল্প করতে পারবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমেরিকায় যা দাম সে অনুযায়ী আপনাকে আমেরিকার মাটিতে কোনো বিপদে বাংলাদেশের প্রধানমন্ত্রীও কোনো হেল্প করতে পারবে না। তাহলে প্রত্যেক যার কাছে আমি সাহায্য নিতে যাচ্ছি তার সাহায্য করার লিমিট আছে। যে আমি একজন এমপির কাছে সাহায্য নিতে যাচ্ছি, একজন মন্ত্রীর কাছে সাহায্য নিতে যাচ্ছি, ওর লিমিট কি, ওর এরিয়া, ওর এলাকা, এর বাইরে ওর সহযোগিতা করা সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন আল্লাহকে দায়িত্ব দিতে, বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আর এক আয়াতে বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ হচ্ছে পূর্বের প্রতিপালক, পশ্চিমের প্রতিপালক, উত্তরের প্রতিপালক, দক্ষিণের প্রতিপালক। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। তাহলে তুমি বাংলাদেশে থাকো, আমেরিকায় থাকো, ব্রাহ্মণবাড়িয়ায় থাকো, মাহমুদপুরে থাকো আর কেরানীগঞ্জে থাকো, তোমাকে প্রথমে সহযোগিতা করতে পারবে কে? আল্লাহ। কমন, সব জায়গায় কমন একমাত্র সহযোগিতা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, যে আপনি আপনার ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে আমি মারা যাচ্ছি, তুমি আমার ছেলেকে দেখে শুনে রাখো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এটা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? এটা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে আপনি দুনিয়াতে যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন সে যে আপনার আগেই মারা যাবে না অথবা আপনার ছেলেমেয়ের আগে মারা যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি নেই। তাহলে আপনি যাকেই দায়িত্ব দেন না কেন সেই দায়িত্বশীল আপনার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে।
অথবা আপনার ছেলের দায়িত্ব দিয়ে গেলেন, আপনার ছেলের বিদায় নেওয়ার আগে দায়িত্বশীল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে। তাহলে চিরঞ্জীব চিরস্থায়ী হিসেবে আপনার ছেলের দায়িত্ব কাকে দেওয়া যৌক্তিক? আল্লাহকে দেওয়া যৌক্তিক। তাহলে কে বাঁচলো কে মরলো সেটা দেখে লাভ নাই। করোনা ভাইরাসে এসে পুরো বংশ বিলীন হয়ে গেল, কিন্তু আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন কার ওপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় একজন মানুষ যদি বলে আমার ছেলের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম, তো 1 সেকেন্ড পর বোমা এসে সেই মারা গেল, তো দায়িত্ব নিয়ে কি হলো? তো সে যদি বলে না হে আল্লাহ আমার ছেলের দেখাশোনার দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম, তাহলে কেননা তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম। আর 1 নাম্বার কি? সব জায়গায় সহযোগিতা করতে পারবে। তাহলে 1 নাম্বার লজিক গেল পৃথিবীর সকল জায়গায় তিনি সহযোগিতা করার ক্ষমতা রাখেন। 2 নাম্বার লজিক গেল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, কখনো মৃত্যুবরণ করেন না। এবার 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলাকে যখনই আমরা চাই না কেন তখনই আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে সাথে যোগাযোগ করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। এটা একটা বড় বিষয়, যে আপনার যত বড় ব্যক্তি পরিচিত থাক, জুলাইয়ের আন্দোলনের সময় 1 সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ ছিল। অনেক সময় অনেক জঙ্গলে চলে যাবেন, গ্রাম অঞ্চলে চলে যাবেন, নেটওয়ার্ক নাই। পৃথিবীতে কোনো একটা বড় কিছু ঘটে গেল, কোনো মোবাইলে নেটওয়ার্ক নাই। তাহলে আপনি যে ওর সাথে যোগাযোগ করে সহযোগিতা চাইবেন, সে যোগাযোগেরই তো ব্যবস্থা নাই। সমুদ্রের মধ্যে আছেন, মরুভূমির মধ্যে আছেন, জঙ্গলের মধ্যে আছেন, সহযোগিতা যে নেবেন মানুষের কাছে। দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবতেছে, তো সেই জাহাজের ব্যক্তি এখন সহযোগিতা চাচ্ছে পার্শ্ববর্তী আর এক জাহাজের কাছে, যোগাযোগই হয় না, তো কি সাহায্য চাইবে? তাহলে এই প্রত্যেকটা যার উপর মানুষ ভরসা করতেছে, এগুলো একটাও স্বয়ং সম্পূর্ণ নয়। ওই ব্যক্তিটা যদি মনে করতো এখন ইনস্ট্যান্ট যার সাথে যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব, যার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব, তিনি কে? আল্লাহ। তাহলে তখন সে আল্লাহর উপর দায়িত্ব দিত এবং আল্লাহর উপর ভরসা স্থাপন করতো যে আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। তারপরে তখন আল্লাহ ব্যবস্থা তৈরি করে দিবে, কাকে কার মাধ্যম দিয়ে আপনার সহযোগিতা করাবে তার ব্যবস্থা তৈরি করে দিবে। তো এই তিনটে বড় বড় লজিক, যে লজিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে তুলে ধরেছেন এবং বারবার আল্লাহ বলতে থেকেছেন যে